বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মেট্রিক সম্পর্কে, অর্থাৎ মেট্রিক বলতে কাদের বোঝানো হয়েছে বা এই যে মেট্রিক টপিকটা রয়েছে, টপিকটার মধ্যে কি রয়েছে, মূলত এই বিষয়টা নিয়েই আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে বলে রাখি। তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ হলো তোমাদের জন্য কিন্তু একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর মাধ্যমে কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? এবং আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় সরাসরি শুরু করছি। আচ্ছা দেখো, মূলত আলোচনার বিষয় হচ্ছে আজকে যে মেট্রিক সম্পর্কে, অর্থাৎ মেট্রিক কারা বা মেট্রিক বলতে কাদের বোঝানো হয়েছে এবং এই মেট্রিক সম্পর্কে আরও কী কী রয়েছে। দেখো, প্রথমত বলেছে এখানে যে প্রাচীন এথেন্সের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর এক অপরিহার্য চালিকা শক্তি ছিল কিন্তু এই মেট্রিক্সগণ বা মেট্রিকরা। ঠিক আছে? প্রাচীন যে এথেন্স ছিল, সেই প্রাচীন এথেন্সের অর্থনৈতিক ক্ষেত্রেই হোক বা সামাজিক ক্ষেত্রেই হোক, যে কাঠামো রয়েছে সেই কাঠামোর কিন্তু একটা অপরিহার্য চালিকা শক্তি ছিল কিন্তু এই মেট্রিকরা। ঠিক আছে? মেট্রিকদের সংজ্ঞার ক্ষেত্রে একটু দেখে নেব। দেখো কি বলেছে সংজ্ঞায়, যে এথেন্সে অন্তত 1 মাস বা তার বেশি সময় ধরে বসবাসকারী বিদেশি নাগরিকদের কিন্তু মেট্রিক বলা হতো। তাহলে এক কথায় মেট্রিক কাদের বলা হচ্ছে? বিদেশি নাগরিকদের। অর্থাৎ এথেন্সে যদি অন্তত পক্ষে কোনো বিদেশি নাগরিক 1 মাস বা তার বেশি বসবাস করে, তবে কিন্তু সেক্ষেত্রে সে কিন্তু মেট্রিক হিসেবে তাকে কিন্তু গণ্য করা হয় বা তাকে কিন্তু মেট্রিক বলা হয়। ঠিক আছে? আচ্ছা, সামাজিক স্তরের ক্ষেত্রে কি বলেছে দেখো, মর্যাদার বিচারে তারা পূর্ণ স্বাধীন নাগরিক এবং কৃতদাসদের মধ্যবর্তী একটি বিশেষ স্তরে কিন্তু অবস্থান করত। তাহলে এই যে সামাজিক স্তরের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে মর্যাদার বিচারে যদি মর্যাদার দিক থেকে বিচার করা হয়, তাহলে তারা কিন্তু পূর্ণ স্বাধীন নাগরিকের মতো এবং যে কৃতদাস যারা রয়েছেন তাদের কিন্তু মধ্যবর্তী একটা বিশেষ স্তরের মধ্যে এরা কিন্তু অবস্থান করে। ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে নাগরিকত্ব সীমা। এখানে বলেছে তারা স্বাধীনভাবে জীবনযাপন করলেও এথেন্সের আদি বাসিন্দা না হওয়ায় কখনো পূর্ণ নাগরিকের অধিকারটা পেতেন না। অর্থাৎ এথেন্সে যারা পূর্ণ নাগরিক যারা ছিল, তারা তো তাদের সেই অধিকারটা পাচ্ছে, কিন্তু এই যে মেট্রিক্সরা যেহেতু তারা স্বাধীন জীবনযাপন সেখানে করতো, কিন্তু তারা কিন্তু এথেন্সের আদি অর্থাৎ আগের বাসিন্দা কিন্তু ছিল না। মেট্রিক্স বলতে কাদের বোঝানো হয়? বিদেশি নাগরিকদের। অর্থাৎ এথেন্সে যারা করছে, বসবাসকারী বিদেশি নাগরিকরা যদি অন্তত পক্ষে 1 মাস বা তার বেশি এথেন্সে বসবাস করে, তবে সেক্ষেত্রে তাকে কি বলা হয়? মেট্রিক হিসেবে কিন্তু গণ্য করা হয়। তো এখানে নাগরিকত্বের সীমার ক্ষেত্রে বলছে তারা এথেন্সের মধ্যে যে স্বাধীনভাবে জীবনযাপন করত, কিন্তু যেহেতু তারা এথেন্সের আদি বাসিন্দা ছিলেন না, সেহেতু তাদের কখনোই কিন্তু পূর্ণ নাগরিকের যে অধিকারটা রয়েছে সেই অধিকারটা তারা কিন্তু কখনোই পেত না। ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে দেখো যে বাণিজ্য এবং যে ব্যাংকিং মেরুদণ্ড। এখানে বলেছে ঐতিহাসিক জোনসের মতে প্রাচীন এথেন্সের সামরিক, বাণিজ্য এবং গুরুত্বপূর্ণ ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণভাবে মেট্রিকদের নিয়ন্ত্রণে ছিল। তাহলে এই মেট্রিকদের নিয়ন্ত্রণে কি ছিল? ব্যাংকিং সিস্টেম যেটা রয়েছে বা ব্যাংকিং ব্যবস্থা এবং যে বাণিজ্যটা আছে সেটা কিন্তু যে মেট্রিকদের নিয়ন্ত্রণে ছিল। তারা মূলত কান্থারস, দিয়া, মণিখিয়ার মতো ব্যস্ত বন্দরের মাধ্যমে কি হতো? তাদের নৌ বাণিজ্যটা কিন্তু যে পরিচালনা করতেন। ঠিক আছে? তাহলে কি হতো? তারা বিভিন্ন বন্দরের মাধ্যমে কি হচ্ছে? এই যে বাণিজ্যটা এটা কিন্তু যে নিয়ন্ত্রণ করছে বা পরিচালনা করছে, যেমন কান্থারস, দিয়া, মণিখিয়ার মতো যে বন্দরগুলি রয়েছে সেখানে। ঠিক আছে?
আচ্ছা, এছাড়াও বলেছে প্রাচীন এথেন্সের বড় বড় শিল্প এবং উৎপাদন কারখানাগুলিও তাদের দ্বারাই দক্ষতার সাথে পরিচালিত করা হতো। অর্থাৎ আমরা কি দেখতে পাবো, এই ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে, ঠিক আছে, এবং বাণিজ্যের ক্ষেত্রে তারা কিন্তু তাদের একটা দক্ষতার কিন্তু পরিচয়টা দিয়ে গেছেন। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে রয়েছে দেখো সীমাবদ্ধতা এবং আইনি সুরক্ষা। এখানে কি বলেছে যে মেটিকদের কোনো রাজনৈতিক অধিকার ছিল না এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে তারা অংশ নিতে পারতো না। অর্থাৎ এই যে মেটিকরা কি হতো, এথেন্সের সমাজে তো বসবাস করছে, ঠিক আছে, কিন্তু তাদের কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণের কিন্তু কোনো প্রকারের কোনো রকমের কোনো কিন্তু যে অংশ নিতে কিন্তু তারা পারতেন না। তাদের কিন্তু রাজনৈতিক অধিকারটা এক্ষেত্রে ছিল না। তাদের এথেন্সে কোনো স্থায়ী জমি বা ভূসম্পত্তি ক্রয়েরও কিন্তু অনুমতি ছিল না। এছাড়াও কি দেখতে পাবো, তবে যে কোনো আইনি সুরক্ষার প্রয়োজনে তারা এথেনীয় আদালতের শরণাপন্ন হতে পারতেন। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এই যে মেটিকগণ যারা রয়েছেন তাদের কিন্তু যে রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো রকমের কোনো অধিকারটা কিন্তু ছিল না। তবে তারা কিন্তু যে কোনো আইনি সুরক্ষার প্রয়োজনে তারা কিন্তু এথেনীয় যে আদালত আছে সেই আদালতের শরণাপন্ন কিন্তু হতে পারতেন। আচ্ছা, তারপরে রয়েছে দেখো বিশেষ কর ও নিবন্ধন। এখানে বলেছে এথেন্সে বসবাসের সুযোগ পাওয়ার বিনিময়ে প্রত্যেক মেটিককে বছরে কিন্তু 1 ড্রাকমা করে কি করা হতো, 1 ড্রাকমা করে আর কি মেটিওকর নামক একটি বাধ্যতামূলক বিশেষ কর কিন্তু প্রদান করতে হতো। অর্থাৎ এই যে করটা তারা প্রদান করতো এটা কিন্তু তাদের জন্য একটা বাধ্যতামূলক কর ছিল। ঠিক আছে, যেটা কি করতে হতো, প্রত্যেক মেটিককে বছরে 1 ড্রাকমা হারে বা 1 ড্রাকমা করে কি হচ্ছে একটা কর প্রদান করতে হচ্ছে এবং সেই করটা ছিল কিন্তু বাধ্যতামূলক এবং করটার নাম ছিল মেটিওকন কর। ঠিক আছে, পাশাপাশি তাদের নাম সরকারি দফতরে সঠিকভাবে নথিভুক্ত করা এবং নির্দিষ্ট সময় অন্তর সেটা কিন্তু নবায়ন করাটাও আবশ্যক ছিল। অর্থাৎ মেটিকদের যে তারা বসবাস করছে এথেন্সে তাদের জন্য তাদেরকে কি করতে হচ্ছে, কর দিতে হচ্ছে। যেই করটা কি ছিল, তাদের পক্ষে একটা বাধ্যতামূলক কিন্তু কর ছিল। ঠিক আছে। আচ্ছা, এখানে বলেছে দেখো মেটিকরা এথেন্সের সামরিক প্রতিরক্ষায় অত্যন্ত বড় ও সক্রিয় অবদান রাখতেন। পেলোপনেশীয় যুদ্ধের শুরুতে তাদের অংশগ্রহণটা ছিল কিন্তু বিশাল। অর্থাৎ এই যে পেলোপনেশীয় ওয়ার বা পেলোপনেশিয়ান যে ওয়ার বা পেলোপনেশীয় যে যুদ্ধটা রয়েছে সেক্ষেত্রে তাদের অংশগ্রহণটা ছিল কিন্তু খুবই বিশাল। 4000 হপলাইটের কথা বলা হচ্ছে, যে হপলাইট বলতে বোঝানো হচ্ছে ভারী বর্মধারী যে যোদ্ধা রয়েছেন। এছাড়াও 16000 হালকা অস্ত্রধারী যে ইনফ্যান্ট্রি রয়েছে সেটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়া বলেছে বিত্তশালী মেটিকরা নিজেরাই নিজেদের যুদ্ধবর্ম ও অস্ত্রের ব্যয় বহন করে সম্মুখ সমরে বীরত্বের সঙ্গে কিন্তু লড়াইয়ে তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। এই যে এথেন্সের ক্ষেত্রে এই মেটিকদের যে অবদানটা বা মেটিকদের যে ভূমিকাটা রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, লিসিয়াস ও বা পোলমার্কের মতো অনেক মেটিক অত্যন্ত বিত্তশালী হওয়া সত্ত্বেও তারা কিন্তু এথেন্সের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। যেটা আমি আগের স্লাইডের মাধ্যমেও বললাম তোমাদের, যে এই যে মেটিকরা যারা ছিল, যারা মেটিক নামে পরিচিত বা মেটিক নামে যাদেরকে গণ্য করা হতো, তাদের কিন্তু রাজনৈতিক কোনো তাদের অধিকার ছিল না। রাজনৈতিক কোনো সিদ্ধান্তে অংশগ্রহণ করার তাদের কিন্তু কোনো রকমের কোনো রাজনৈতিক ক্ষেত্রে বিশেষত তাদের কিন্তু কোনো রকমের অধিকার ছিল না। ঠিক আছে, ঠিক এখানেও এটাই বলা হচ্ছে, এই যে লিসিয়াস বা পোলমার্কের মতো যে বিভিন্ন বিত্তশালী যে মেটিকরা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত বিত্তশালী তো ছিলেন, কিন্তু তাদের কি হচ্ছে এথেন্সের যে রাজনৈতিক ক্ষেত্রে তারা অংশগ্রহণ করবেন বা রাজনৈতিক অধিকার তাদের কোনো রকমের ছিল না, সেই অধিকার থেকে তারা বঞ্চিত ছিলেন। কিন্তু তাদের অর্থনৈতিক গতিশীলতা এবং সামরিক সহযোগিতা ছাড়া প্রাচীন এথেন্সের যে ঐতিহাসিক সমৃদ্ধি সেটা টিকিয়ে রাখা কিন্তু অসম্ভব ছিল। অর্থাৎ আমরা কি দেখতে পাবো, প্রাচীন এথেন্সের ঐতিহাসিক সমৃদ্ধির ক্ষেত্রে এই মেটিকদের বা মেটিকগণ যারা ছিলেন তাদের ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো মেটিক বলতে কাদের বোঝানো হয়েছে এবং এই মেটিক টপিকটার মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে, মূলত এটা নিয়ে আজকের আমার আলোচনা এতটাই ছিল। ইনফরমেশন ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।